স্বাগত বাংলাদেশ এখনই দিনের প্রধান প্রধান খবরের বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদা মমিতা। আর আজকে আলোচনা করতে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডেইলি অবজারভারের সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল হাসান এবং সেই সঙ্গে আমাদের সাথে রয়েছেন দেশ টিভির বার্তা প্রধান জায়েদুল হাসান পিন্টু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আজকে সারাদিন যে খবরগুলো সারাদিন প্রচারিত হয়েছে বিভিন্ন মাধ্যমে, আপনারা দেখেছেন যে আজকে লিটনকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। তো এই প্রসঙ্গটি কিন্তু আজকে সকাল থেকে আলোচিত। তো এই যে লিটনকে কারাগারে পাঠানো হলো এবং সরকারের সর্বোচ্চ মাধ্যম থেকে যে জিরো টলারেন্স নীতি দেখানো হয়েছে এক্ষেত্রে, এটি কি আসলে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও কি এই জিরো টলারেন্স আমরা দেখবো কিনা? আশা করছি আমরা এটা দেখব। যে পদক্ষেপটা সরকার নিয়েছে এখন এই এমপিকে গ্রেপ্তার করার ব্যাপারে, আমি যেটা যদিও বিশ্বাস করি যেটা এই পদক্ষেপটি আগেই নেওয়া উচিত ছিল, যে এতদিন যে কাল বিলম্ব না করে ওনাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে, তারপরে না করলে তাকে গ্রেপ্তার করা হবে, তারপরে অবশেষে যেটা দেখলাম আমরা যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তারপর তাকে গ্রেপ্তার করা হলো। সেখানে আমাদের মতামত ভিন্ন থাকতে পারে যে প্রধানমন্ত্রী সব ব্যাপারে নির্দেশ দিলেই কাজ হবে, আর অন্য মন্ত্রণালয় যাদের দায়িত্ব তারা তাদের দায়িত্ব পালন করছেন না কেন। তো সেটা একটা দিক আছে, কিন্তু শেষ কথা যেটা যে গ্রেপ্তার করা হলো, আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ, একটা প্রধানমন্ত্রীর দৃঢ়তা, সরকার একটা দৃঢ়তা প্রকাশ পেয়েছে। এবং আইনের শাসন বলতে যা বোঝায়, যে আমাদের অনেকেরই আইনের শাসন নিয়ে অনেক দ্বিমত আছে, অনেক প্রশ্ন আছে। তো আশা করছি এটা আইনের শাসনের দিকে, একটা আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর যে বিচার প্রক্রিয়া, আমার তো মনে হয় যে এই গ্রেপ্তারের ফলে অনেক কথা বলছেন যে হ্যাঁ, যে তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন, আপিল করবেন, তো এগুলো তো করতেই পারেন, তিনি বাংলাদেশের নাগরিক। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে একজন সাংসদ, ইংরেজি ভাষায় ল মেকার যখন ল ব্রেকার হয়ে যায়, তো এই যে একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আগে যেটা বললাম, আগে করলে আরো ভালো হতো, আমরা আরো একটু স্বস্তি পেতাম যে হ্যাঁ, সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা তার বিরুদ্ধে কার্যক্রম চালু করা হয়েছে, তো করেছে এখন। তো আমাদের যে ধারণা হচ্ছে যে এখন যে কাজটা হয়েছে, ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, ভবিষ্যতে এটা একটা আমাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে যে ভবিষ্যতে যে কোনো রাজনীতিবিদ, নির্বাচিত হোক অনির্বাচিত হোক, কেউ বা যে কোনো নাগরিক বলে এইভাবে পার পেয়ে যাবেন না, এবং একটা আইনের প্রক্রিয়া চলবে, আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আপনি কি মনে করেন যে এইভাবে আসলে পার পেয়ে যাওয়া উচিত কিনা? পার পেয়ে যাওয়া তো উচিতই না। তো আমাদের আশঙ্কা, আপনি যে প্রশ্নটা বদরুল ভাইকে করেছেন যে বিচার প্রক্রিয়াও কি এইভাবে চলবে কিনা জিরো টলারেন্স, যেই গতিতে বা যে জিরো টলারেন্স আমার দেখানো বক্তব্য হয়েছে, হলো এই প্রশ্নটা করার সুযোগ আমরা কেন পাবো? আইন তো আইনের গতিতেই চলার কথা। উনি সংসদ সদস্য হন বা সংসদ সদস্য না হন, একজন সাধারণ নাগরিক হন, আইন তো সবার ক্ষেত্রে সমান। আমার সংবিধানের আর্টিকেল 27 বলে দিয়েছে। এরপরও আমার ওই যে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়। হ্যাঁ, ওই কালচারটা কেন হয়েছে? প্রধানমন্ত্রীকে কেন নির্দেশ দিতে হলো? তো এখন একজন সাধারণ মানুষ যদি এই ঘটনা ঘটায় প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন, তখন তো প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় বসে থাকবেন না আমার হোম মিনিস্ট্রি অথবা পুলিশ বিভাগ। তো আমাদের কালচারটা ওই রকম হয়ে গিয়েছে যে প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তি বা রাষ্ট্রের এই ক্ষমতার আশেপাশে যারা থাকে অথবা যাদের অর্থবিত্ত থাকে, তাদেরকে আমরা সহজে ধরতে চাই না। তাদের হাজারটা অপরাধ আমরা এমনভাবে দেখি যে দেখি না, এমন একটা ওই অভিনয় করে চলি। তো সেই জায়গায় এই কারণেই প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের হস্তক্ষেপ দরকার হচ্ছে। তো এখন বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারছি না যে এই জায়গায় জাস্টিস হবে, কারণ অতীতে আমরা অনেক দেখেছি আইনের ফাঁক গলিয়ে অনেকে বের হয়ে গিয়েছে। তো আমরা আশা করতে পারি, যেহেতু উনি ওই সরকার দায় নিচ্ছে না, সরকার বলতে এই জায়গায় আওয়ামী লীগ, তার দায়টা আওয়ামী লীগ নিচ্ছে না, সে ব্যক্তিগতভাবে অপরাধ করেছে, এই অপরাধের দায় ব্যক্তিগতভাবেই তাকে বহন করতে হবে। আওয়ামী লীগ যেহেতু তার দায় নিচ্ছে না, এই জায়গায় আমরা আশা করতে পারি যে হয়তো বিচারটা সঠিক পথে এগুবে। তারপরেও আমি মনে করি এই জায়গায় গণমাধ্যমের তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত, যেন কোনো রকমের ফাঁক ফোকর বের দিয়ে ওই সে বাড়তি সুবিধা, সরকারি দলের এমপি হওয়ার সুবিধাটা নিতে না পারে। কিন্তু আপনি যেটি বলছিলেন যে এমপি হওয়ার সুবিধা, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যে কথাটা বলছিলেন যে সর্বোচ্চ প্রধানের
হস্তক্ষেপ প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর পক্ষে সবসময় সবকিছুতে হস্তক্ষেপ করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই সরকারি এমপি বা সরকার দলের পক্ষীয় লোকজনের ক্ষেত্রে বা বিশেষ ঘটনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে যেই সিদ্ধান্তগুলো আসছে, এর বাইরে আমাদের যে প্রশাসন, সেক্ষেত্রে আসলে এটা কতটুকু প্রভাব ফেলবে সার্বিক বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে? এখন এটা তো আমরা মাত্র একটি উদাহরণ দেখলাম, সেটাও দেখলাম যেটা আপনি বললেন, আমরা দুজন বলছি যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার ফলে। এখন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ বারবার করতে হবে কেন? সাধারণ মানুষের বেলাতে হস্তক্ষেপ করবেন না? আমি আজকে কোনো অপরাধ করলে আমাকে তো আজকেই ধরে নিয়ে যাবে। তো কিন্তু আমরা এই একটা যে একজন এমপিকে গ্রেপ্তার করা হলো এই অপরাধে, আর আরও কিন্তু এই সরকারি দলে বলুন অন্যান্য দলে, মূলত সরকারি দলের কথাই বলি যেহেতু তারা দেশ শাসন করছেন, এদের মধ্যে কিন্তু আরও অনেক এমপির কথা আমরা জানি যারা দিনের পর দিন এই অরাজকতা করে যাচ্ছে, হয়তো গুলি করছেন না, কিন্তু এই যে আপনার যে করাপশন যেটা বলি, তারপর মানুষের উপর অত্যাচার, জায়গা জমি দখল করা, তারপর দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সংখ্যালঘুদের জমি নিয়ে যাওয়া বা খুব স্বল্প দামে ওদের কাছে ক্রয় করে না। তো এইগুলো তো আমাদেরকে দেখতে হবে, এটার প্রক্রিয়া বা এটার যে কনসিকুয়েন্স যেটা হয় বা র্যামিফিকেশন যেটা বলি, আরও যদি সুদূর প্রসারী আরও ব্যাপকভাবে হয়, তখন আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ একটা আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। আর এটা আরেকটা হচ্ছে যে এই প্রায় আমরা দেখেছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে যখন সরকার কোনো হস্তক্ষেপ করে বা কোনো পদক্ষেপ নেয়, সেটা কিন্তু ওই মিডিয়ার কারণেই নেয়। মিডিয়া যখন বেশি ফলো করে ধরে, যেমন ওই রাজন ছেলেটাকে যখন হত্যা করলো, সেটাও কিন্তু মিডিয়া। তো মিডিয়ার একটা ভূমিকা আছে। এখন মিডিয়া যেখানে একটা ভূমিকা রাখছে, সেটা মিডিয়ার প্রতিক্রিয়া দেখে তারপর সরকার পদক্ষেপ নিবে, এটা ঠিক হয় না। এটা সরকারের পক্ষ থেকে এটা নেওয়া উচিত। তো এখন একটু সময় লাগবে। আপনার কাছে যে আমি বজলুল ভাইয়ের কথা প্রসঙ্গে আসতে চাই, তাহলে কি প্রশাসন গণমাধ্যমের সংবাদ প্রচারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে অনেকটা, বা সেটা কি গুরুত্ব দিয়ে বিচার? সংবাদপত্রের সব খবরকে যদি সরকার গুরুত্বের সঙ্গে নিত, সরকারের তো অনেক লাভবান হতো সরকার সবসময় আমরা দেখি যে এই সংবাদপত্রের সমালোচনাটাকে নেতিবাচক হিসাবে দেখে, সমালোচনাটাকে যে পজিটিভলিও নেওয়া যায় সেই ধরনের দৃষ্টিভঙ্গি আমি কোনো সরকারের মধ্যেই দেখি না। যে সরকারি ক্ষমতায় থাকে সে মনে করে তার বিরুদ্ধে বলা মানেই তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা। বিষয়টা যে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, সেই হিসাবে সরকারগুলো কখনোই নেয় না। যেই কারণে সরকারের সঙ্গে গণমাধ্যমের একটা বৈরিতা এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সবসময় দেখা যায়। এই জায়গায় আমি আরেকটু বিষয় আনতে চাই, যেটা আপনি বললেন যে সাংসদ লিটনের ক্ষেত্রে বদরুল ভাই উদাহরণগুলো আনছিলেন। আপনি দেখেন, আপনি যদি টেকনাফের সাংসদ দেখেন, এই যে ইয়াবার ব্যবসা সাথে যুক্ত বলে সরকারি রিপোর্টই আছে, উনি এই পর্যন্ত প্রায় 14 জন না 15 জন মানুষকে নিজের হাতে মেরেছেন। এর মধ্যে সরকারি কর্মকর্তা আছে, আপনার ইঞ্জিনিয়ার আছে, তার এলাকার নিজের হাতে মেরেছেন। হ্যাঁ, মানে উনি চরথাপ্পড় মারা। তারপরে আমি আরো দেখলাম আপনার ময়মনসিংহের এক এমপি এক স্কুল টিচারকে কানে ধরিয়ে হাঁটিয়েছেন। এই ধরনের উদাহরণ কিন্তু একজন দুজন না, বরগুনার এক এমপি এক এলাকায় তার অনেক বদনাম ছিল। পিন্টু ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আজকে আমরা আদালতে দেখেছি যে তার পক্ষের লোকজন সেখানে এসে ঝামেলা করার চেষ্টা করেছে। আমরা এবারে 40 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। পিন্টু ভাই, আপনি যেমনটি বলছিলেন যে অন্যান্য এমপিদের কথা, যাদের রেপুটেশন নিয়ে আপনি কথা বলছিলেন, আমরা লিটনের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে তিনি এলাকায় যথেচ্ছতা করেছেন, সেরকম অভিযোগ কিন্তু আছে, এবং তার বৈধ অস্ত্র দিয়ে তিনি করেছেন। তো সেক্ষেত্রে আজকেও আমরা আদালতে দেখেছি তার সমর্থকরা একটা ঝামেলা করবার চেষ্টা করেছে, এবং তার পরিবারের উপর নাকি এখনো হুমকি দিচ্ছে। এখনো আসলে কোনো জায়গায় কোনো ফাঁকফোকর থেকে যাচ্ছে কিনা, তার সুযোগ নেওয়ার কোনো সুযোগ থাকছে কিনা? যে ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে সে একটি দরিদ্র পরিবারের সন্তান, আর যিনি গুলি করেছেন উনি দেশের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। ওনার পিছনে একটি বড় রাজনৈতিক দল আছে। হ্যাঁ, কেন্দ্র থেকে যতই বলুক যে তার সঙ্গে তার দায় সরকার নেবে না বা আওয়ামী লীগ নেবে না, কিন্তু স্থানীয় পর্যায়ে তো তার কিছু একটা বেনিফিশিয়ারি গ্রুপ আছে, তার তৃণমূলে তার কিছু লোকজনও আছে, আওয়ামী লীগ তো সে করে আসছে, তার তো একটা মানে আপনি যতই বলেন কেন্দ্র থেকে, তার এলাকার লোকজন তো তার পক্ষেই থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো সেই জায়গাটাও আপনার সরকারের উচিত স্ট্রিক্ট হওয়া। তো আজকে দেখলাম পুলিশ সেই জায়গাটা আপনার দাঁড়াতে দেয়নি। এই জায়গায় এখন পর্যন্ত পুলিশের রোলটা, আমি অ্যারেস্ট পর্যন্ত আমি পুলিশের যতটা আমি নিন্দা জানাই যে তাকে টাইমলি অ্যারেস্ট করা হয় নাই, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সরকার প্রধানের নির্দেশের অপেক্ষা করেছিল, আজকে সে নির্দেশের অপেক্ষা করেনি। কারণ
ওই যে মেসেজটা পুলিশ পেয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই মেসেজটা যেন ভবিষ্যতে পাওয়ার আগেই যেন পুলিশ কাজ করে, সেইটা একটা বিষয় আপনার মানে সরকারের পলিসি নিতে হবে যে না অপরাধ করলেই ধরা হবে, সেটা একটা। আরেকটা হলো আপনি যেটা বললেন যে এলাকায় যেটা সে করেছে, এই যে 20-25 জন বোধহয় আহত হয়েছে, তার ফ্যামিলি যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তা আমি শুনছিলাম তার ফ্যামিলি মেম্বাররা একদিকে খুশি আর একদিকে একটু শঙ্কার মধ্যে আছে। তো এই জায়গাটা শঙ্কার মধ্যে থাকাটা খুবই স্বাভাবিক। তো সেই জায়গায়ও সরকার একটা প্রোটেকশনের ব্যবস্থা করা উচিত তাদেরকে, যে কোনোভাবে যেন তার উপর আঘাত আসতে না পারে। শুধু সেইটা না, এই জায়গায় আরেকটা বিষয় মাথায় রাখা উচিত, যেহেতু প্রভাবশালী ব্যক্তি, আমরা কিন্তু অনেক সময় টাকা দিয়ে অনেক কিছু কিনে ফেলি, আইনও কিনে ফেলা যায় এদেশে। আমি সেটাই বলছিলাম যে ভয় দেখিয়ে তাদেরকে বা দেখা যাবে যে তাকে মামলা উইথড্র করতে বলছে, বাধ্য করা, টাকা পয়সা দিয়ে হোক বা প্রেসার দিয়ে হোক। সেই জায়গাটা ফৌজদারি মামলায় কোনো আপোষ নেই, এটা একটু মাথায় রাখতে হবে। যখন ক্রিমিনাল অফেন্স কোনোদিন আপোষ হয় না, সেটা আপনি দেওয়ানি মামলায় হতে পারে। এই জায়গায় যেন কোনো আপোষের সুযোগ রাখা না হয়, সেই জায়গায় আপনার প্রসিকিউশনের পক্ষ থেকে এবং তার ডিফেন্সের পক্ষ থেকে যেন সেইটাও আপনার একটু নজর রাখতে হবে। আমি সেই জায়গায় ঘুরে ফিরে আসি, এই জায়গাগুলো যেহেতু আপনার ওই দরিদ্র জনগোষ্ঠী, তার কিন্তু কেউ নাই, তার আছে মিডিয়া। এই মিডিয়াও এই জায়গায় একটা বড় রোল রাখতে পারে। আমি বারবার বলছি এই কারণে যে মিডিয়া যদি তীক্ষ্ণভাবে নজর রাখে, দেখবেন যে এইটার শেষ না হওয়া পর্যন্ত যদি লেগে থাকে, ন্যায় বিচার এই জায়গায় হবে। আমি একটু বদরুল ভাইয়ের কাছে আসি, যে পিন্টু ভাই যেটি বলছিলেন স্থানীয়ভাবে যে প্রভাবের কথা বলছেন এমপিদের, সেক্ষেত্রে আসলে সরকারের ভূমিকা কি হওয়া উচিত, কিন্তু সার্বক্ষণিক ভাবে নজরদারি তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আসলে এই তৃণমূল পর্যায়ে বা একেবারে স্থানীয়ভাবে এই নিরাপত্তা বিধানের জন্য, নাগরিকের সুবিধার জন্য আসলে সরকারের ঠিক কি দায়িত্ব পালন করা উচিত? এই বিশেষ ক্ষেত্রে এই যে এমপি লিটনের ক্ষেত্রে আমরা দেখেছি গাইবান্ধাতে যে আওয়ামী লীগের যে লোকাল আওয়ামী লীগ নেতারা আছেন, কর্মীরা আছেন, এরা কিন্তু বেশ সোচ্চার হয়েছেন এবং এমপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আজকে হয়তো অবশ্য তার তো সমর্থক থাকবে, এটাই স্বাভাবিক, তাই হয়েছে। কিন্তু আমরা যেটা এর আগে কোনোদিন দেখিনি, যখনই যে সরকারি দলের ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আওয়ামী লীগ হোক, এদের বিরুদ্ধে বা এদের নেতা কর্মীদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, এদের পক্ষে কিন্তু আবার তাদের দলের লোক দাঁড়িয়ে গেছেন। এখানে কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি। তো হ্যাঁ, এটা একটা ভালো দিক, কিন্তু আবার এটাও সত্য যে সরকারের পক্ষে তো সবসময় নজরদারি করা ঠিক না। যার জন্য যে পুলিশের কথা, যে পুলিশ এখন আজকে বেশ লাঠিপেটা করেছে, এটা কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে আমাদের দেশে পুলিশ কিন্তু হাইলি পলিটিসাইজড একটা, সবসময় এই সরকারের সময়, সব সরকারের সময়, সামরিক সরকার হোক বা নির্বাচিত সরকার হোক, এখন যতদিন পর্যন্ত এই সরকারকে আপনার রাজনীতি থেকে রাজনীতি মুক্ত না করা যায়, এটা একটা প্রফেশনাল একটা বাহিনী হিসেবে না দেখা হয়, শুধু পুলিশ না, যে কোনো যতগুলি নিরাপত্তা বাহিনী আছে আমাদের, র্যাব বলেন আর যাই কিছু বলেন, তো ততদিন পর্যন্ত কিন্তু আমরা খুব আশ্বস্ত হচ্ছি না। আর যতদিন পর্যন্ত এই কাজগুলো না হয়, যে একটা পুলিশ বাহিনী হবে এবং সরকারের নির্দেশের জন্য বসে থাকবে না। যেমন গাইবান্ধার ওসি যদি একটা আইডিয়াল একটা পরিস্থিতি হতো, ভালো একটা পরিস্থিতি হতো আমাদের দেশে, তাহলে কিন্তু ওই যে গাইবান্ধার যে ওসি, তিনি এই কাজটা করতে পারেন। কিন্তু তিনি এটাও জানেন যে তিনি ওই পলিটিক্যাল নির্দেশ ছাড়া কিছু করতে হবে। এখন পলিটিক্যাল নির্দেশ দিতে হলে হোম মিনিস্ট্রির কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে প্রধানমন্ত্রী নির্দেশ। রাজনীতি প্রভাবমূলক ব্যবস্থা আসলে কি করে নেওয়া যায়, বা সেই প্রসঙ্গে আপনাদের কাছে আমি আবারও ফিরবো। এবার আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা আছেন বাংলাদেশ এখনই। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, পিন্টু ভাই আপনার কাছে আবার আসে, যেটি বলছিলাম যে স্থানীয়ভাবে এটিকে রাজনীতি মুক্ত কিভাবে করা যায়, আসলে কি এক্ষেত্রে সরকারের কি করা উচিত? এটা রাজনীতি মুক্ত করা যাবে না, কারণ আপনার যখন একজন ইলেকটেড পিপল হোক বা নন ইলেকটেড হোক, পার্টির নেতা বা কর্মী যখন হয়, তাকে ঘিরে একটি বৃহৎ রাজনৈতিক দল যখন হবে, একটা বিশাল চক্র থাকবেই। আর কিছু বেনিফিশিয়ারি গ্রুপও থাকে, যত অন্যায় করুক তার বেনিফিশিয়ারি গ্রুপটা সবসময় তার পক্ষেই থাকবে। তো সেই জায়গায় রাজনীতিটা রাজনীতির মতো থাকুক, সেটা যদি প্রশাসনের সঙ্গে যুক্ত না হয়, তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। প্রশাসন যদি তার নিজের মতো চলতে পারতো, আজকে পুলিশ ধরেন একজন ব্যক্তি বা এমপি হোক, মন্ত্রী হোক, অথবা আপনার একজন পলিটিক্যাল পার্টির কর্মী হোক, অথবা একজন কৃষকই হোক, সে যদি তার বই অনুযায়ী আইন কানুনের বিরুদ্ধে যায়, তাকে যদি অ্যারেস্ট করা হয়, তা আইনটা যদি ঠিকমতো প্রয়োগ করা হয়, সেখানে কিন্তু রাজনীতি বাধা হয়ে দাঁড়াতে পারার কথা না। তো রাজনীতি বাধা হয়ে দাঁড়ায় তখনই, কারণ আপনার ওই প্রশাসনও রাজনীতি মুখাপেক্ষী হয়ে থাকে।
রাজনীতির দিক থেকে কি নির্দেশনা আসে সেই অপেক্ষায় যখন থাকেন, ওখানে যে পুলিশ অফিসার চাকরি করেন বা পোস্টিং নেন, দেখা যাবে যে কোনো না কোনো মাধ্যম হয়ে, কোনো পলিটিক্যাল লিডারের হয়ে অথবা কোনো দলের হয়ে ওখানে পোস্টিংটা নিয়েছেন। আর্থিক লেনদেনের কথা আমরা যদি বাদও দেই, ওখানে ওই এমপির অথবা লোকাল আওয়ামী লীগের মতামত ছাড়া কোনো অস্তিত্ব পোস্টিং হয় না। এইগুলি যতদিন আপনি বন্ধ না করতে রাজনৈতিক প্রভাব পারবেন, মুক্ত। হ্যাঁ, এটা করতে হলে আপনার আবার আপনার ইতিহাসে যেতে হবে। আমরা তো ধরেন এই ব্রিটিশ পুলিশের লিগেসি বহন করে চলছি। হ্যাঁ, তারা আমাদের পুলিশ তৈরি করেছিল আমাদেরকে প্রজা ভেবে, আমাদেরকে যতটা আমাদের জাস্ট পেটানোর জন্যেই, হ্যাঁ, এই প্রজাদের পেটাও। পাকিস্তান সেই পুলিশই বহাল রেখেছে, সেই আইনই বহাল রেখে, ব্রিটিশ আমলের আইন দিয়ে কিন্তু এখনো আমরা চলছি। আমাদের যে পুলিশ আইন, পুলিশ প্রবিধান বলেন, সব ব্রিটিশ আমলের। তারপর পাকিস্তান ওইটা বহাল রেখেছে। এই বাংলাদেশ হওয়ার পর তো আপনার এই 3-3.5 বছর আপনার বঙ্গবন্ধু ছিলেন। এরপরে যে সামরিক শাসকরা আসলেন, এই 15 বছর পুলিশকে সামরিক শাসকরা সম্পূর্ণ আপনার ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, যে কারণে তোর নাম হয়ে গেছিল পেটোয়া বাহিনী, তাই না? হ্যাঁ, এরপরে আপনার রাজনৈতিক সরকার যখন আপনার ক্ষমতায় আসলো 91 থেকে, তখন আমরা দেখলাম সেই লিগেসি আমরা বহন করে চলেছি। আমরা সেই পুলিশকে ইন্ডিপেন্ডেন্টলি চলতে দেইনি। আমরা পুলিশের একার দোষ দিয়ে কিন্তু লাভ নাই। পুলিশকে আমরা ওইভাবেই গড়ে তুলেছি। পুলিশকে আজকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের আন্ডারে আমরা যদি নিয়ে আসি, ধরেন কথার কথা বলি যে পুলিশ একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের আন্ডারে থাকবে, যেই কমিশন পুলিশের রিক্রুটমেন্ট, পুলিশের পোস্টিং, পুলিশের এই ট্রান্সফার, এইগুলো যদি ঠিক করে দেয়, তাহলে দেখবেন আপনার একজন মিনিস্টারও যদি ফোন করে, ওই ওসি ইগনোর করতে পারবেন। কারণ যখন সে জানবে, একজন সাব ইন্সপেক্টর হোক, একজন ইন্সপেক্টর লেভেলের অফিসার হোক, সে যখন জানবে আমাকে বদলি করার ক্ষমতা ওই রাজনীতিবিদের নেই, বা আমার প্রমোশন আটকায় রাখার ক্ষমতা ওই রাজনীতিবিদের নাই, আমাকে ওএসডি করারও ক্ষমতা ওই রাজনীতিবিদের নেই, এটা করবে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন, যে কমিশন আপনার পার্লামেন্টের কাছে জবাবদিহি থাকবে, আলটিমেটলি জনগণের কাছে জবাবদিহি থাকবে। সেই কমিশনের একটা যদি আপনার টার্মস অফ রেফারেন্স করে দেন, ওই কমিশন কি করতে না, এটা বড় ডিসকাশনের ব্যাপার, আমি সংক্ষেপেই বলি। তাহলে আপনি দেখবেন যে পুলিশ আপনার আস্তে আস্তে, এটা একদিনে পারবেন না। আমি বললাম না, ব্রিটিশ আমলের লেগেসি বহন করে চলেছি। একটা পর্যায়ে আপনি পুলিশ দেখবেন যে ইন্ডিপেন্ডেন্টলি চললে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করা শুরু করেছে। সেই জায়গাটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার। সেক্ষেত্রে যে এমপি যাদেরকে নির্ধারণ করছেন সব রাজনৈতিক দলগুলোর ক্ষেত্র থেকে, সেক্ষেত্রে কি একটু চুজি হওয়া উচিত না সরকারের, বা হওয়া উচিত না যে অন্যান্য দেশে আমরা যেরকম দেখি যে সাংসদদের আচরণবিধি আছে, তো আমাদের দেশে আসলে একজন সাংসদের আচরণ কিরকম হবে সেই সম্পর্কে আসলে কোন রকম কোনো না, এটা হয় কি, এটা হচ্ছে আমাদের দেশে ধরেন আমরা যাদেরকে নমিনেশন দেই, এই দীর্ঘদিন ধরেই দেখছি এখানেও আপনার সামরিক শাসকদের অনেক ভূমিকা আছে। তারা ধরে ধরে এনে লোকজনকে চুজ করে করে এনে বসিয়ে দিয়েছে, ক্ষমতায় বসিয়ে দিয়েছে, মন্ত্রী বানিয়ে দিয়েছে, একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে, রাজনীতিটা কলুষিত হয়েছে। সে 15 বছর ধরে কিন্তু এটা টানা হয়েছে এই দেশে। সেখান থেকে সেটাই বললাম, ওই আমাদের রাজনৈতিক দলগুলো বের হয়ে আসেনি। তারাও দেখা যাচ্ছে যে ক্ষমতায় থাকার জন্য ওই ধরনের, ওই এলাকায় যে প্রভাবশালী, সে কালো টাকার মালিক কিনা, সে দুর্নীতিবাজ কিনা, সে সন্ত্রাসী কিনা, সেগুলো খুব একটা দেখতে চায় না। সে প্রভাবশালী কিনা, সে ওইটা দেখে নমিনেশন দিয়েছে। এরপরে যে সংসদে এসে যে তারা আচরণটা কি রকম করবে, সেই ওরিয়েন্টেশনটাও নাই। আপনি যেই প্রশ্নটা তুলেছিলেন যে আচরণবিধি, আপনার অস্ট্রেলিয়ায় সাংসদদের আচরণবিধি আছে, আপনার ব্রিটেনে আছে, আপনার কানাডায় আছে, আপনি অত দূর বাদ দেই, আমার পার্শ্ববর্তী দেশ ভারতও এই কিছুদিন আগে আচরণবিধি তৈরি করেছে। আমরা যদি সেই ধরনের একটা আচরণবিধি তৈরি করতে পারতাম, সাংসদরা কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি করলে কি ধরনের শাস্তি হবে, সেটা যদি ঠিক করতে পারতাম, এটা অনেক হয়ে যেত। এটা নিয়ে একটা ছোট্টই বলি, 2010 বা 11-এ এই আপনার এই সাংসদ সাবের হোসেন চৌধুরী একটা বিল এনেছিলেন পার্লামেন্টে। সেই বিলটা বাছাই কমিটি চূড়ান্ত করে সংসদে উপস্থাপন করেছিল। তার মানে তখন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন আব্দুল মতিন খসরু, যিনি আইনমন্ত্রী। উনি রিপোর্টটা প্লেসও করেছিলেন, কিন্তু সরকারি দলের সাংসদ না শুধু, তখন যে বিএনপির সাংসদরা আছে, উভয় আওয়ামী লীগ বিএনপির সব সাংসদ মিলে ওই বিলটাকে আটকে রেখেছেন। কারণ ওনারা মনে করেন যে আমরা অশিক্ষিত না, আমরা গরু ছাগল না, যে আমাদেরকে, এমন ল্যাঙ্গুয়েজে একজন এমপি বক্তৃতা দিয়েছিলেন যে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু ওনাদের তো নিয়ন্ত্রণের বিষয় না। ওনারা পার্লামেন্ট মেম্বার হয়েছেন, কি ধরনের আচরণ করবেন, ইভেন ওনারা কত গিফট নিতে পারবেন, সেই বিষয়ে ওই সুনির্দিষ্টভাবে প্রপোজাল দেওয়া ছিল। সেই আইনটা পাশ করলো না। সেই আইনটা পাশ করলে আজকে দেখতেন যে আজকে মানে 4-5 বছর পার হয়ে গিয়েছে, তো অনেক দূর আমরা এগিয়ে যেতাম।
বজলুল ভাই, আপনি কি মনে করেন যে আসলে এই আইনটি পাশ না করার ক্ষেত্রে আসলে বেনিফিশিয়ারি কারা বা কেন করলো না? বেনিফিশিয়ারি কারা, আমি একটু উল্লেখ, কিছুদিন আগে আমরা যে আলাপ করছিলাম কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের এই বর্তমান এই যুগে দেখা যাচ্ছে রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। তো এতেই কিন্তু বোঝায়, এটা তিনি বলেছেন, প্রকাশ্যে বলেছে একজন আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি বলেছেন। কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা পত্রপত্রিকাতে যা দেখেছি উনি বলেছেন এতটুকু, এইটুকুই, কেউ খুব একটা আলোচনা করছে না। কিন্তু আমরা বছরের পর বছর কিন্তু আমরা এটাই বলছি যে আপনি দেখেন বিগত যতগুলো নির্বাচন হয়েছে, জাতীয় পরিষদের জাতীয় সংসদের নির্বাচন হয়েছে, সেখানে দেখা গেছে যে আমাদের যে পরীক্ষিত রাজনীতিবিদ যারা ছিলেন, আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, অনেককে কিন্তু একদম ওদেরকে পাশ কাটিয়ে ব্যবসায়ীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং ব্যবসায়ী আপনার টাকা পয়সা দেয়, ডোনেশন করে, এগুলো সব কিছু আছে। তো এতে রাজনীতি কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে এটা একটা তো ব্যবসায়ী তো আছেই, এবং তারপর দেখবেন যে আমাদের অনেক যে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী অফিসার, এরা কোনো না কোনো দলে ভিড়ে যান, এদেরকে নমিনেশন দেওয়া হয়। আবার একইভাবে যে সিভিল সার্ভেন্ট যারা ছিলেন, সরকার সচিব ছিলেন, উপসচিব আপনার যুগ্ম সচিব ছিলেন, এরা যখন রিটায়ার করেন এরাও দলে চলে যান। তো তার ফলে দেখা যাচ্ছে আপনি যে এখন যদি সংসদটা দেখেন, জাতীয় সংসদটা দেখেন এখন বা এই বিগত কয়েক বছরে, দেখা যাচ্ছে যে প্রকৃত রাজনীতিবিদ যারা কিন্তু আমরা সবসময় যে বঙ্গবন্ধুর আমলটা যদি বলি, যে মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের আগে যে নির্বাচন হয়েছিল পাকিস্তান আমলে ডিসেম্বর 70 সালে, 70 নির্বাচন পর সব দেখেন ওখানে রাজনীতিবিদদের সংখ্যা অনেক ছিল আর এদের সংখ্যা খুবই সামান্য ছিল। ওইটা কিন্তু এখন খুব ঠিক উল্টোটা হয়ে গেছে। এখন উল্টো হলে যেটা হয়, আসলে প্রকৃত রাজনীতিবিদ হারিয়ে যাচ্ছে বলে কি আসলে এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে কিনা, আমরা এই বিষয়ে আবারও ফিরবো। এবার আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বাংলাদেশ এখনে, আমরা আবারও আলোচনায় ফিরছি। বজলুল ভাই, যেটি বলছিলাম যে রাজনৈতিকভাবে লাভবান হতেই আসলে এই প্রতিনিধি নির্বাচনে আপনি যেমনটি বলছিলেন ব্যবসায়ী বা অবসরপ্রাপ্তরা বিভিন্ন ধরনের লোকজন আসলে রাজনীতিতে ঢুকে যাচ্ছে। এক্ষেত্রে যে দলগুলোর যে রেপুটেশন বা ঐতিহ্য, সেটা থেকে কি দলগুলো তাদের ঐতিহ্য হারাচ্ছে? আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি কি মনে করেন? আমি তো মনে করছি হারাচ্ছে। হ্যাঁ, কেন অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ বা অন্য আওয়ামী লীগের মতো বড় দল পাকিস্তানি আমলে দেখেছি, স্বাধীন বাংলাদেশও দেখেছি, যখন রাজনীতিবিদদের প্রাধান্য ছিল তখন কিন্তু সংসদে এবং সংসদের বাইরে ভালো আলোচনা হতো। হ্যাঁ, আমরা অনেকে দ্বিমত পোষণ করতাম, কিন্তু একটা যারা যে সিরিয়াস কতগুলি বিষয় নিয়ে আলাপ করতেন। কিন্তু যেদিন থেকে এই বিভিন্ন রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে অন্যান্য ব্যবসায়ী, সরকার, প্রাক্তন সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনী কর্মকর্তা, যেদিন থেকে এদের হাতে ক্ষমতা গিয়েছে এবং তারা এমপি হয়েছে, আপনি লক্ষ্য করে দেখেন যে আপনি 91 সাল থেকে দেখেন যে পার্লামেন্টের যে ধরনের আমরা ডিবেট দেখতাম, তর্ক বিতর্ক আলোচনা হতো, সে কিন্তু হচ্ছে না। শুধু আমরা দেখি কয়েকজন মন্ত্রী কথা বলেন, সরকার প্রধান কথা বলেন, বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি আছেন উনি কথা বলেন, কিন্তু এর মধ্যে একটা যে একাডেমিক ডিবেট বা ডিসকাশন, ইন্টেলেকচুয়াল যে আলোচনা, এ কিন্তু হচ্ছে না। এবং যে ব্যবসায়ী যে নমিনেশন পাচ্ছে তার তো উদ্দেশ্য ওই ব্যবসাটাই রক্ষা করা। আর যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারা যে বিভিন্ন প্রশাসন থেকে, সিভিল প্রশাসন হোক, সামরিক বাহিনী হোক, এরা অবসরপ্রাপ্ত হয়েছেন, হ্যাঁ, এদের মধ্যে অনেক ভালো ব্যক্তি আছে, যোগ্য ব্যক্তি আছে, সিলেক্টেড। যেমন 1970 সালে আমাদের তখন কর্নেল ওসমানী, ওনাকে নেওয়া হয়েছিল জাতীয় সংসদে, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে। কিন্তু ঢালাওভাবে নেওয়ার ফলে যেটা হয়, আপনি যে একটা যে আলোচনা, মুক্ত আলোচনা, ভালো আলোচনা, জাতি কিছু শিখবে, আমাদের যে এই যুব সমাজ কিছু শিখবে, আমি কিছু শিখবো, এটা কিন্তু আমি পাচ্ছি, যেটা আমি আগে পেতাম। পিন্টু ভাই, যে বজলুল ভাই বলছিলেন যে হচ্ছে না আলোচনা, একটা ডিবেট, একটি ভালো আলোচনা নেই, কারণ কি তাহলে কি সাংসদদের মান পড়ে গেছে? অবশ্যই, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি যদি তাদের এই স্টেটমেন্টগুলি দেখেন, তারা বায়োডাটাগুলো যদি দেখেন, আপনি দেখবেন যে ওখানে আপনার এই ভালো পার্লামেন্টারিয়ানের সংখ্যা
মানে হাতে গোনা কয়েকজন, যে কয়েকজন আছেন তারা ওই অতীতেও ছিলেন, এখন তারাই রয়ে গেছে। নতুন পার্লামেন্টারিয়ান তো ওইভাবে গড়ে উঠে নাই আমাদের এখানে। সুরঞ্জিত সেনগুপ্ত ওই দেখেন সেই আজকের কথা না, সেই আপনার 70 থেকে তার দেখে আসতেছেন। হ্যাঁ, আরো কয়েকজনের নাম, আব্দুল হামিদ সাহেব ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন, উনিও 70 সাল থেকেই। আমি বলছি যে নতুন ভালো পার্লামেন্টারিয়ান হচ্ছে না, তার কারণ হলো আপনার ওই যে যেটা আমাদের রাষ্ট্রপতি সাহেব যেটা বললেন যে রাজনীতিটা যে ব্যবসায়ীদের দখলে গেছে, আমি বলবো রাজনীতিটা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং বাইরে চলে গেছে বললে বোধহয় একটু ভুল হবে, বাইরে নিয়ে যাওয়া হয়েছে। কারণ এটা তো আরেকজন এসে নিয়ে যায়নি, রাজনীতিবিদরাই সেই সুযোগটা করে দিয়েছেন। এই জায়গায় রাজনৈতিক দলগুলোর আমার মনে হয় এই রাজনৈতিক দলগুলোর নিজেদের টিকে থাকার স্বার্থে এই জায়গায় আপনার একটা তাদের নিজস্ব নীতিমালা বা গঠনতন্ত্রের কোনো একটা বিধান আনা উচিত। নয়তো দেখা যাবে যে আস্তে আস্তে আপনার টোটাল রাজনৈতিক দলটাকে গিলে ফেলেছে আপনার এই অরাজনৈতিক ব্যক্তিরা। আপনি দেখেন শুধু সেই জায়গা না, এই যে যেটা বদরুল ভাই বললেন যে রিটায়ার্ড সিভিল সার্ভেন্টরা বা রিটায়ার্ড আর্মি অফিসাররা যে এসে যাচ্ছেন, আপনি এই রিটায়ার্ড কেন দেখেন, আপনি এই সার্ভিং অফিসারদের মধ্যে আমি এই ধরনের টেন্ডেন্সি দেখছি। এই কিছুদিন আগে সংবাদপত্রে নিউজ এসেছে আপনার এই একজন সচিব, খুব শুনছে এলজিআরডি সচিব পটুয়াখালীর বাউফলে, উনি ওই একজন সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মচারী, উনি বাউফলে গিয়েছেন, ওখানে 100-র মতো তোরণ নির্মিত হয়েছে, উনি 20টা না 22টার মতো আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ওখানে আবার সাংবাদিকরা যেন কথা বলতে না পারে, প্রেস ক্লাবেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছেন। একজন সচিব এগুলো করেছেন, মানে কি দাঁড়াচ্ছে? উনি রিটায়ারমেন্টে যাবেন কয়দিন পরে, উনি রাজনীতিতে নামবেন, নমিনেশন চান, এটা স্পষ্ট ইঙ্গিত তার। সেই জায়গাটা আমার মনে হয় এই জায়গায় সরকারের উচিত ছিল ওই জায়গায় হস্তক্ষেপ করার। তুমি ওখানে গিয়েছো, এত ওই সংবর্ধনা নেওয়ার কি আছে, বা এত ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ? উনি জনপ্রতিনিধিও না, হ্যাঁ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ তো না, উনি এমপি না, মন্ত্রী হয় না, হ্যাঁ, সার্ভিং অফিসার গিয়ে এগুলি করছেন, আর রিটায়াররা তো সেই সুযোগ নিচ্ছেনই। আমার ওই রাজনৈতিক দলগুলো সেই সুযোগ করে দিচ্ছে। সেই জায়গায় এক সময় বললাম না, গিলে ফেলবে তাদেরকে, তখন আপনি আর কিছু করতে পারবেন না। আমার মনে হয় এখনো সময় আছে, এইগুলো রাজনৈতিক দলগুলোর উচিত সেই জায়গায় একটা নিয়ম নীতি আনা, যেটা ইলেকশন কমিশন করেছিল আপনার 3 বছর কাজ, ওই চাকরির পর রিটায়ারমেন্টের পর 3 বছর পার না হলে সংসদ সদস্য হতে পারবেন না। সে যে রাজনৈতিক দলগুলিরই উচিত যে আমি তোমাকে নমিনেশন দেব। পেছনে যেমনটা আপনি বলছিলেন যে রাজনৈতিক মূল যে যারা রাজনীতি করছেন তারা আসলে অনেকটাই রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন বলা যায়, যেহেতু অন্যান্য লোকজন ঢুকে পড়ছে এর মধ্যে। আমি একটু আরেকটু পেছনে যাই যে আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখেছি, লিটনের ক্ষেত্রে দেখেছি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সেটি খুব প্রভাব দেখিয়ে সেটি আসলে হ্যান্ডেল করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই মামলাগুলো যখন বিচার চলে একটা ধীর গতি আমরা লক্ষ্য করি, কিন্তু এই যে ধীর গতি আমরা দেখেছি যে এই যে রানা প্লাজার যে মালিক রানা আটক হয়েছেন, তারও চার্জশিট দেওয়া হচ্ছে সেই মামলায়, এবং সেই সাথে নারায়ণগঞ্জ হত্যা মামলায় কিন্তু একটি জুনে দেওয়া হয়েছে এবং একটা জুলাইয়ে দেওয়া হয়েছে, সেটিও কিন্তু একটা ধীর গতিতে চলছে। তো এই ক্ষেত্রে লিটনের যে ঘটনাটি, এটি আসলে ধীর গতির মধ্যে পড়বে কিনা? না, আমি এটা আগেও বলেছি যে এটা আপনার তীক্ষ্ণ নজর রাখতে হবে, পড়ার সম্ভাবনা আশঙ্কা সমূহ। তার কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি, তার অ্যারেস্টের ক্ষেত্রেই তো আমরা দেখলাম ধীর গতি, তাই না? প্রাইম মিনিস্টার না বললে আমরা হয়তো দেখতাম যে উনি অ্যারেস্টই হন, এখনো মুক্ত থাকতেন। হ্যাঁ, এটা হতে পারতো। সেই কারণে এরপরে আপনি দেখেন ওই যে আপনি যে আরেকটা উদাহরণ আনলেন নারায়ণগঞ্জের 7 মার্ডার, হ্যাঁ, হাইকোর্টে অর্ডার না দেওয়া পর্যন্ত তাদেরকে আপনার অ্যারেস্ট করা হয়নি। হাইকোর্ট পর্যন্ত আমার যেতে হবে, কারণ 7 মার্ডার করেছে, এটা প্রকাশ্য এত বড় একটা অপরাধ, এটার জন্য হাইকোর্টের নির্দেশনা লাগতে হলো কেন? নির্বাহী বিভাগ অ্যাক্ট করে নাই বলে বিচার বিভাগ অ্যাক্ট করেছে ওখানে। সেই সুযোগটা আমার মনে হয় অত দূর যাওয়ার দরকার নেই। এটা শুরুতেই সরকারের উচিত এগুলো হ্যান্ডেল করা। আপনার এটা শুধু আপনার লিটনের ক্ষেত্রে, যেহেতু আপনার একটা বাচ্চা ছেলেকে গুলি করেছে, মানুষের ইমোশন হয়েছে, সামাজিক মাধ্যমগুলোর মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে, দলের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। এই ধরনের ঘটনা কি আর ঘটে নাই? গুলি হয়তো করে নাই, পিটিয়েছে, আমরা সেই প্রসঙ্গে কামরুলকে আজকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, রাজনের যে হত্যাকারী। আমরা সেই প্রসঙ্গে ফিরবো। এবারে আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
বাংলাদেশে এখন বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি এবারে বদরুল ভাইয়ের কাছে যাবো। বদরুল ভাই, আমরা যেটি বলছিলাম যে এই রাজন হত্যার আসামি কামরুলকে কিন্তু আজকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং কালকে তাকে আদালতে তোলা হবে। তো আমাদের সৌদি আরবের সাথে বাংলাদেশের কোনো বন্দি চুক্তি নেই, কিন্তু তারপরও কিন্তু তাকে নিয়ে আসতে পেরেছি আমরা। সেক্ষেত্রে এটা কি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মনে হয়? আমার তো তাই মনে হয়, সরকারের সদিচ্ছা তো বহিঃপ্রকাশ অবশ্যই আছে। যেখানে বন্দি বিনিময় চুক্তি নেই, আবার ইন্টারপোলের সাহায্য নিয়েছে। তো এটা মানে সরকারের যে কতগুলি পদক্ষেপ, লিটনের কথা তো আমরা আগেই বলেছি, আর এই যে এই লোকটি কামরুলকে যে ধরে নিয়ে আসা, এতে আমরা আমাদের যে সরকারের প্রতি আস্থা এবং আইনের শাসনের প্রতি যে আস্থা, এটি কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। হ্যাঁ, বলবো না একদম সবকিছু ঠিক হয়ে গেছে, এটা আমরা সবাই জানি, আর অনেক কিছু অনেক দূর যেতে হবে, কিন্তু আমার মনে হয় একটা ভালো কাজ করেছে। আসলে সেনসিটিভ ইস্যুগুলোতে কিন্তু দেখেছি যে এরকম প্রশাসনের তত্ত্বাবধানে বা হস্তক্ষেপে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কামরুলের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, কিন্তু আমরা যদি কিছু জিনিস আবার দেখি, যেমন নূর হোসেনের কথা যদি আমরা বলি, নূর হোসেনের কথা, সেক্ষেত্রে কি সরকারের সদিচ্ছা নেই? সেটাই বলছি যে সেখানে মানে এই যে উদাহরণগুলো দিলাম আমরা দিচ্ছি, সেগুলো ভালো। আবার এই যে নূর হোসেনের ব্যাপারটা এত বিলম্বিত হচ্ছে কেন? এত তো যে কামরুলের ঘটনা তো আরো অনেক পরে হয়েছে, তাকে নিয়ে আসতে পেরেছে, তো নূর হোসেনকে আনা হচ্ছে না কেন? আর নারায়ণগঞ্জে এটা একদম স্থবির অবস্থায় রয়ে গেছে, এবং যে 7 জনকে হত্যা করা হলো, তাদের পরিবার একটা দাবি আছে, পুরো জাতির একটা দাবি আছে, তো সেখানে সরকার কোনো ব্যাখ্যা দিচ্ছে না, কোনো হস্তক্ষেপ করছে না। এদিকে আমাদের কিন্তু একটা বড় ধরনের একটা প্রশ্ন রয়ে গেছে। পিন্টু ভাই, এক্ষেত্রে কি সরকারের কোনো লুকোচুরি আছে কিনা, বা 5 বছরে যদি আমরা 10 জন আসামিকে দেশে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে নূর হোসেনের ক্ষেত্রে এত লুকোচুরি কেন? না দেখেন, এই নূর হোসেন কোন মামলার আসামি সেটা আপনাকে দেখতে হবে, কারণ ওই মামলার আসামিরা সবাই প্রভাবশালী। সে এখানে আসলে হয়তো আরও কিছু তথ্য বেরোয় যাবে, এটা একটা আশঙ্কা আছে। ও আমি মনে করি না যে নূর হোসেন এই নিজে হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ড চার্জশিটটা যদি পড়ি, আমরা তো চার্জশিটটা দেখেছি, চার্জশিটে যা দেখলাম, ওই র্যাবের ওই কয়েকজন অফিসারই এই ঘটনাটা ঘটিয়েছে। নূর হোসেনকে ব্যবহার করেছে ওই লাশগুলো ডাম্প করার জন্য, তার জায়গাটাকে ব্যবহার করেছে। হ্যাঁ, এখন নূর হোসেনকে যদি আনে, নূর হোসেন হয়তো এমন সব কথাবার্তা বলবে যে কথাবার্তা বললে আরো কারো বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে। কারণ আমি এই 164 আমি দেখেছি, মানে ইয়েদের মানে অ্যারেস্টেড সেনা কর্মকর্তাদের নূর হোসেনকেও মেরে ফেলার জন্য আপনার কেউ আদেশ দিয়েছিল। স্নাইপার নিয়ে তাকে তাড়াও করা হয়েছিল, কিন্তু তার আশেপাশে লোকজন ছিল বলে সেটা আপনার পারেনি, যে খারাপ প্রতিক্রিয়া হবে সে কারণে সেটা পারে নাই। তার মানে কি, এখানে কোনো একটা মহল বা কোনো একটা চক্র আছে যারা নূর হোসেনকে হয় মেরে ফেলো, নয়তো তাকে সামনে আনবা না। যদি আনা হয় তাহলে অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে, সে একটা আশঙ্কা কিন্তু রয়েই যায়। এই কারণে আমার মনে হয় তাকে আনছে না। কারণ তার পিছনে আপনার সরকারি দলের ভূমিকা আছে। কারণ আমরা দেখেছি সে যখন ইলেকটেড কাউন্সিলর, তাকে বরখাস্ত করতে অনেক সময় নিয়েছে সরকার। সময়ক্ষেপণ করা একটা বিষয় দেখা যাচ্ছে এখানে। আরেকটি বিষয় যে এই নূর হোসেনকে যখন দেশে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছিল, বা এই যে দীর্ঘসূত্রিতা, এবং 5 মাস আগেও কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আমাদের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সেক্ষেত্রে একটা আইনি জটিলতা আছে, কিন্তু তারপরও ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো, আমরা খুব দ্রুত তাকে ফিরিয়ে আনছি। তাহলে সরকারের পক্ষ থেকে এই ধরনের কথা কেন বলা হয়? না দেখেন, রাজনীতিবিদদের, ওনারা তো মন্ত্রী, রাজনীতিবিদদের অনেক কথা বলতে হয়। যখন আপনারা মিডিয়া মাইক্রোফোন ধরেন, তাকে তো কিছু একটা জবাব দিতে হয়, তাই উনি ওই সময় জবাব দিয়েছেন। অনেক জবাব এমন পাবেন, কিন্তু বিষয়টা ওই সিদ্ধান্তের ব্যাপার, সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, তাকে আনা হবে কি হবে না। ভারতের সাথে আইনি জটিলতা থাকতে পারে, কিন্তু এই আইনি জটিলতার মধ্য দিয়েও আমরা বেশ কয়েকজন সন্ত্রাসীকে ভারত থেকে বাংলাদেশে এনেছি। আমরা কিন্তু এনেছি, ঢাকার শীর্ষ সন্ত্রাসী কয়েকজন পলাতক ছিল, তাদেরকে ভারত থেকে নিয়ে এসেছি। আবার দেখেন, আইনের বাইরেও এমন ঘটনা আমরা ঘটিয়েছি। আমরা ঢাকা শহরে আপনার এই অনুপ চেটিয়া তো কারাগারে আছে। অনুপ চেটিয়ার যে বস ছিলেন আপনার, এই যে অরবিন্দ রাজখোয়া, এবং বেশ কয়েকজনকে কিন্তু আমরা ধরেছি, আমরা স্বীকার করিনি, কিন্তু তাদেরকে আমরা ভারতের কাছে হস্তান্তর করে দিয়েছি। সেটা আইনের বাইরে গিয়ে। সেটা হলো দুই দেশের যখন সম্পর্ক ভালো থাকে, সেক্ষেত্রে আইনটা বাধা হয়ে দাঁড়ায় না। এই ক্ষেত্রেও আইনটা বাধা হয়ে দাঁড়ানোর কথা না। যদি আপনার রাষ্ট্র চায়, বাংলাদেশ সরকার চায়, এবং ভারত সরকার নিশ্চয়ই নূর হোসেনের বিনিময়ে আমাকে অনুপ চেটিয়াকে ফেরত দাও,
নূর হোসেন অত বড় মাপেরই না যে অনুপ চেটিয়ার প্যারালাল হবে। হ্যাঁ, তখন কিন্তু সেটা হওয়ার এরকম একটি কথা না। কথাবার্তা চলছিল এই যে জায়গাটায় নরেন্দ্র আপনার মোদী হলো আসছেন এরকম এজেন্ডা সরকার- নিয়ে এরকম কথাবার্তাও হয়েছে। না, নূর হোসেনের বিনিময়ে অনুপ চেটিয়া, সেটা আমিই বলবো যেটা হইতে পারে না। হ্যাঁ, সেখানে আমি বলবো যে না, অনুপ চেটিয়া থাকবে, নূর হোসেন আমার এখন দরকার নাই। কিন্তু সরকারের যদি এই জায়গায় সদিচ্ছাটা থাকে, আন্তরিক হয়, আমার মনে হয় এই যে আইনগত জটিলতা বা বাধা আপনার সমস্যা হয়ে দাঁড়ানোর কথা না তাকে আনার ব্যাপারে। হ্যাঁ, অনেক সময় যেমন এই যে ইয়ের ব্যাপারটা আপনার এই যে বিএনপির একজন সালাউদ্দিন, হ্যাঁ, তাকেও আনার ব্যাপারে কিন্তু ওই যে আইনি, সে ওখানে শিলংয়ে মামলা হচ্ছে, সে আসতে পারতেছে না, এইটাও কিন্তু বাধা হয়ে দাঁড়ানোর কথা না। তাকেও আনা যায়, ওইটা হলো দুই দেশের ইচ্ছা। ওখানে মামলা হয়েছে, মামলাতে ফৌজদারি মামলা, সরকার উইথড্র করতে পারে, তাই না? এখন ওনার বিরুদ্ধে মামলা কি, উনি মানে অবৈধ অনুপ্রবেশ করেছেন। মানে আমি যদি ওখানকার ধরেন, আমি যদি ওখানকার বিমানে যাই অথবা নদী পথে সমুদ্র পথে যাই, সমুদ্র নৌকাটা ডুবে গেল, তা আমি তো ওই দেশে পড়ে গেলাম। প্লেন অ্যাক্সিডেন্ট করলো, আমি তো ওই দেশে রয়ে গেলাম, তা আমি তো অবৈধ অনুপ্রবেশ আমার হয়ে গেল নাকি? কিন্তু সেই ক্ষেত্রে তো আপনার দেখতে হবে প্রেক্ষাপটটা কি। ওই জায়গায় আপনার সরকার, দুই দেশের সরকার ঐক্যমত্যে সেক্ষেত্রে তো আসতে আসলে সদিচ্ছার বিষয়টি যেহেতু এসেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় আমরা সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছি সরকারের। আপনি কি মনে করেন যে আসলে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে যে প্রভাব, সেই সরকার যেহেতু কামরুলের ঘটনাকে এত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, এই সমস্ত ঘটনার ক্ষেত্রে কি সরকারের রেপুটেশন খারাপ হচ্ছে আপনি মনে করেন? না, যেসব ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আসা হচ্ছে, রেপুটেশন ভালো হচ্ছে। আবার যেগুলোতে একটু শিথিল হয়ে আছেন, সেগুলো কিন্তু আমি খারাপ সেটার কথাই বলছি, হচ্ছে। যে সমস্ত ঘটনাগুলো শিথিল হয়ে আছে। হ্যাঁ, একটু প্রশ্ন এসে যায় যে আপনারা যে মানে কাজগুলো তখন করছেন, ভালো কাজটাও না আপনার হ্যাঁ, আপনি যে ক্রেডিট পায় না। পেপারে, এবং সিলেক্টিভ জাস্টিস যেটা বলে, বা সিলেক্টিভ অ্যাকশন, এটা তো হতে পারে না। আপনি এদিকে নিয়ে আসছেন, ওদিকে আপনার সালাউদ্দিন আহমেদকে ইজিলি খুব সহজভাবে আনা যায়, নূর হোসেনকে আনা যায়, কিন্তু তিনি যেটা বললেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু বলতে পারেন, যদি বলে ফেলেন অনেক ব্যক্তিদের বিরুদ্ধে, ব্যক্তি সম্বন্ধে বলতে পারেন, সেটা হোক, কিন্তু তাকে তো সেইভাবে নিরাপত্তা দিয়ে আনতে হবে। কিন্তু কিছু বলতে পারবেন না, অনেকে ফেঁসে যাবেন, তার জন্য তাকে আনবো না, এতে কিন্তু আইনের শাসন যেটা হচ্ছে প্রতিষ্ঠা হবে না। পিন্টু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বজলুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় আজকে অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের মতো বাংলাদেশ এখনই, পরবর্তীতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।